সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই শুভেচ্ছা। আজ শনিবার 16 আগস্ট 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক এবং দৈনিক বাকখালী পত্রিকার পরিচালনা সম্পাদক, নির্বাহী সম্পাদক জনাব ফজলুল কাদের চৌধুরী। জনাব ফজলুল কাদের চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের হাতে 13টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিকে বাকখালী, জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন। কমল আসলেন, আওয়ামী লীগ নেতারা চলে গেলেন। জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। ইয়াবা ব্যবসায়ী থেকে সংবাদকর্মী, অবশেষে 15,000 ইয়াবাসহ পুলিশের হাতে আটক। জঙ্গি অর্থায়নের দায়ে ইসলামী ব্যাংকে 3 বার জরিমানা, উইকিলিক্স। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় শোক দিবস পালিত। মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। দৈনিক আজকের দেশ বিদেশ, যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। বৃষ্টির পানিতে বেকায়দায় শহরবাসী। জেলা আওয়ামী লীগ এমপি কমলের দ্বন্দ্ব, ম্লান হল প্রশাসন, আহত শোক দিবসের আলোচনা সভা। দৈনিক সাগর দেশ, সিন্ডিকেটের দৌরত্বে মালয়েশিয়া মানব পাচার অপ্রতিরোধ্য। সমুদ্রে ডুবে অনেকে প্রাণ হারাচ্ছে, জেল খাটছে অনেকে। জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত। টেকনাফে ইয়াবা সম্রাট মাসুদ, 15,000 ইয়াবা সহ আটক। দৈনিক দৈনন্দিন, বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের ঢল। জেলায় জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে স্মরণ। সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়ে নিলায় ইয়াবা ব্যবসায়ী আটক। দৈনিক সমুদ্র কণ্ঠ, এমপি কমল উপস্থিত থাকায় প্রশাসনের শোক দিবসের অনুষ্ঠান বয়কট করল জেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠন। জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন। বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধায় শহরে কৃষক লীগের শোক র্যালি ও মেজবান। আচ্ছা জনাব ফজলুল, আমরা জানেন গতকালকেই 15 আগস্ট জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে, দেশব্যাপী হয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজার জেলায় বর্ণাঢ্যভাবে এবং যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন হয়েছে। প্রায় সকল পত্রিকায় আজকে এটা প্রধান শিরোনাম হয়ে আসছে। আমাদের বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। জাতীয় শোক দিবস আমাদের বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত শোকাবহ একটা দিন এবং শোক দিবস হিসেবে প্রতি বছর পালিত হয়ে আসছে। এই দিন বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছিলেন এবং একটি স্বাধীন দেশের অগ্রযাত্রা ব্যাহত হয়েছে এবং আমরা এ পর্যন্ত বঙ্গবন্ধুর সেই অভাব আমরা পূরণ করতে পারিনি। কখনো পারবো কিনা সেটাও সন্দেহ, কারণ সেই একই দিন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। যদিও বলা হয়ে থাকে এই জন্ম তারিখটা অত্যন্ত বিতর্কিত, জাতি মনে করে যে জন্মদিন হলেও অন্তত একটা বড় দলের নেত্রী হিসেবে, একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার জন্মদিনটা মানুষের হৃদয়ে খুব বেশি নাড়া দেয়, ব্যথিত করে। এই বিষয়টুকু তারা চিন্তায় আনলে, আমলে আনলে ভালো হতো বলে আমার ধারণা। সেটা সবার জন্য একটু ভালো হতো, কারণ জাতির জন্য বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছেন এবং প্রায় সারা জীবনই তিনি কারাগারে কাটিয়েছেন এবং তার অনন্য নেতৃত্বে, দৃঢ় নেতৃত্বে এবং সবল নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীন দেশে আমরা তাকে অবজ্ঞা করব, সেই জিনিসটা কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় বলে। কারণ আপনি হয়তো কাদের ভাই জানেন, আমাদের বাংলাদেশের অনেক নেতৃবৃন্দ পূর্বেও ছিল বা এর পরবর্তীও আসছে,
কিন্তু ওনার মতো একজন আন্তর্জাতিক মানের, উনি শুধুমাত্র জাতীয় নেতা ছিলেন তাই না, উনি একজন আন্তর্জাতিক মানের নেতা হিসেবে পরিগণিত হয়েছে। যেমন ধরেন আব্রাহাম লিঙ্কন, প্রায় আলোচনায় বিজ্ঞজনরা বলে থাকেন আব্রাহাম লিঙ্কনের যে গেটিসবার্গ অ্যাড্রেস, এটা যেমন আন্তর্জাতিকভাবে একটা গবেষণার বিষয় আছে। বঙ্গবন্ধুর যে 7ই মার্চের যে ভাষণটা, সেটাও কিন্তু আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে, অন্যান্য বেশ আমাদের দেশে নয়, ভিনদেশীয় ইউনিভার্সিটিতে এটা গবেষণার বিষয় এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জাপান বিশ্ববিদ্যালয়ে এটার উপর থিসিস হচ্ছে, আমরা যতটুকু জেনেছি, এবং বিভিন্ন ইউরোপেরও বিভিন্ন দেশে আমরা দেখেছি। তাহলে এই ধরনের একজন আন্তর্জাতিক মানের নেতা এবং আমাদেরও জাতির পিতা হিসেবে আমাদের সকলের বিতর্কে উঠে থাকা উচিত, এবং তার সম্মান করেই সত্যিকার অর্থেও যদি জন্মদিবস হয়ে থাকে, তাহলেও আমরা যেটা বলছিলাম, সবাই যেটা আকাঙ্ক্ষা করে, একদিন আগে অথবা পরেও করা যায়, 16 তারিখ করা যায়, 17 তারিখ করা যায়। বিভিন্ন ধরনের আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিদের জন্ম তারিখ হলো কোনো অসুবিধা ছিল না, কারণ উনি একজন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ওনার জন্মদিনটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা ভেবে দেখলে ভালো হতো বলে আমার ধারণা, কারণ বাংলাদেশ সৃষ্টি করেছেন যিনি, তাকে যেমন জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক বলা হয় বিএনপির পক্ষ থেকে, তার কণ্ঠটা আমরা শুনেছি। উনি বলেছিলেন যে অন বিহাফ অফ দি গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ভাষণটা কিন্তু প্রচার করা হয় না। সেটা আওয়ামী লীগের পক্ষেও হয় না, সেটা বিএনপির পক্ষেও হয় না, কারণ ইতিহাসকে কলঙ্কিত করার মানসিকতা দুই পক্ষের আছে বলে আমার ধারণা। যে সত্যিকার এই বিষয়টা যে জিয়াউর রহমান সাহেব যখন যে বেতার ভাষণটা বা বেতার ঘোষণাটা যখন দিত, এটা কিন্তু ঠিক 26 তারিখ নয়, কিন্তু এটা 27 তারিখ সকালে খুব ভোরে এই ঘোষণাটা আসছে। না, 7ই মার্চ যে ভাষণ, না আমি জিয়াউর রহমান সাহেবের ঘোষণা করলাম না, 7ই মার্চের ভাষণে তো ঘোষণা হয়ে গেছে, যা আছে তাই দিয়ে প্রস্তুত। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটা তো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার কথা অনেকটা স্বাধীনতার বলে দিয়ে ফেলেছে। এবং জিয়াউর রহমান সাহেব জীবদ্দশায় কখনো বঙ্গবন্ধুকে অবমাননা করেন না, ঠিক অবশ্যই। তার এবং এই বিষয়ে কোনো বিতর্ক, এই ঘোষণার বিষয়ে তিনি কোনো বিতর্ক তুলতে দেননি, এর অতীত অবশ্যই এটা ঠিক। কিন্তু পরবর্তী প্রজন্মরা এই জিনিসগুলো নিয়ে পানি ঘোলা করার এক ধরনের রাজনীতির একটা সুযোগ সৃষ্টি করেছে। আচ্ছা, এখানে বিভিন্ন আমরা তো প্রায় সময় এই বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সিন্ডিকেটের যে বিষয়টা, বিভিন্ন জায়গায় মানব পাচারের যে বিষয়টা, মানুষের সমুদ্রে ডুবে অনেকে প্রাণ হারাচ্ছে, কেউ কেউ জেলে চলে যাচ্ছে, বিদেশে গিয়ে অবৈধভাবে প্রবেশ করেছে। আমি একজন মালয়েশিয়া পৌঁছেছেন এইরকম একজন ব্যক্তির সাথে আমি কথা বলেছি। আচ্ছা আচ্ছা। উনি ওখানে পৌঁছে আমাকে লিঙ্ক দিয়েছিলেন, আমার ফার্মে উনি কাজ করতেন। আচ্ছা। তিনি বলেছেন, আমি বললাম যে তুমি এভাবে ঝুঁকি নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে থাইল্যান্ডে উনি প্রায় 1 মাসের মতো বন্দী ছিলেন। এখানে সব কিছু গরু ছাগল সব বিক্রি করে তাকে টাকা বাড়াতে হয়েছে এবং অনেক কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে উনি ওখানে গেছেন। তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন এত ঝুঁকি নিয়ে গেলেন? বললো যে আমি তো এখন পান্তা ভাত হলো আমার পরিবারকে খাওয়াতে পারছি। আমি এখানে তো সেটাও সংস্থান আমার ছিল না, তা আমাকে ধরার জন্য পুলিশ গেছে এবং অন্যান্য বাহিনী গেছে। ওনারা তো আমাদের কোনো খাওয়ার জন্য কোনো সংস্থান করতে পারবে না। আমার 3টা ছেলে, একটা বউ, আমার বাবা মা, এখন তাকে তাদের পান্তা ভাত খাওয়ানোর একটা সংস্থান আমি প্রতি মাসে আমি কিছু টাকা পাঠাতে পারছি। তা আমাদের বাধা দিচ্ছেন কেন? কারণটা কি? আমাদের কি খাওয়াচ্ছেন নাকি আমাদের সুখে রাখছেন? কেন আমাদের বাধা দিচ্ছেন? কি কারণটা কি? বাধা না দিলে তো আমাদের জীবনটা ঝুঁকিপূর্ণ হতো না, হয়তো আমরা আরো একটু ভালোভাবে যেতে পারতাম মালয়েশিয়াতে। এখন আমারও সেই কথাটুকু বারবার মনে পড়ে যে ওদিকে এতজন মালয়েশিয়াগামী ধরা পড়লো, এত আমাদের কি কারণে এই জিনিসটা হচ্ছে আমি জানি না। যে একটা বিষয় অবশ্য ভাই, মানব যাচ্ছে বৈধভাবে যাক, তাতে কেউ কোনো বাধা দেওয়ার প্রশ্নই আসে না,
কিন্তু যেভাবে তারা যাচ্ছে শিপে করে বা নৌকোতে করে যাচ্ছে, এটা তো তাদের জন্য ঝুঁকিপূর্ণ তো বটেই। তারা তো স্বাভাবিকভাবে ঝুঁকিপূর্ণ। তারা মাঝ নদীতে যদি ডুবে যায়, এতে ডুবে যায়, তাহলে সেটা অত্যন্ত বেদনাদায়ক হবে। মনে করছেন যে আমি ডুবে গেলে আপনার কি? আমি তো আমার মা বাবা, আমি যে এখানে আমি যে আত্মহত্যা করবো, আপনি তো আমার বাবা মাকে, আমার ছেলে মেয়েদেরকে কোনো দিমুটে খেতে দিতে পারছেন। কিন্তু আইনত কিন্তু আত্মহত্যা করার কোনো ডুবে যাচ্ছেন কেন? আইনতরা কোনো ইয়ে নাই। বৈধভাবে কিভাবে যাবে? বৈধভাবে যাওয়ার উপায় কি? বৈধভাবে যাওয়ার পথটা কি? বিভিন্ন পথ তো আছে। কোনো পথ নেই। পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে ওদেরকে কেউ বৈধভাবে নিবে না। সরকার পদক্ষেপ নিয়েছিলেন। হ্যাঁ, এভাবে কক্সবাজারে কেউ ওই লাইনে যেতে পারছেন কিনা আমার জানা নেই, হয়তো 2 জন যেতে পারছে। কিন্তু মালয়েশিয়া যেভাবে যাওয়ার হিড়িক পড়ছে, সেটাই মারা যাচ্ছে, তারপরে যাচ্ছে। তাদেরকে আমরা খাবার দিই, তাদের কর্মসংস্থান করি, তারা যাবে না। কিন্তু আমরা পরে আমাদের দায়িত্ব রয়ে গেছে, শুধু হাত কাটবো চুরির জন্য, তাকে বাদ দিতে পারবো না, এটা কেবল সেটাও অবশ্যই বিবেচনায় রাখতে হবে। বৃষ্টির পানিতে বেখায় যায় শহরবাসী। বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে। এটা যদিও বা বিষয়টা অনেক পুরনো বিষয়, কিন্তু তারপরেও বৃষ্টি আসলেই এই বিষয়গুলো স্বাভাবিকভাবে আমাদের সামনে চলে আসে, চোখের সামনে চলে আসে। পত্রপত্রিকায় শিরোনাম হয়, যতদিন বৃষ্টি পড়ে ততদিন শিরোনাম হয়, ততদিন একটু কথাবার্তা হয়, এরপর সবকিছু এই খারাপ করে তোর ভরি খারাপ, এই ধরনের অবস্থা। আপনি তো জানেন যে কক্সবাজারটাই হচ্ছে একটা অপরিকল্পিত শহর। অপরিকল্পিত শহর যেমন, আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি যে বাজারের ভিতর যদি আপনি যান, তাহলে দেখা যাবে যে ড্রেনের উপর বাড়ি, ড্রেন দখল করে বাড়ি, সেটাই। এবং হোটেল মোটেল জোন যেটা আমরা বলি, যেখানে পর্যটকেরা আসেন, সেখানে একটা দালানের সাথে আর একটা দালান লাগোয়া। যদি কোনো কারণে অগ্নিকাণ্ড হয়, সেখানে আগুন নিভাবার মতো সেরকম কোনো স্কোপ নেই। এবং গণপূর্ত বিভাগের অফিসের সামনেই এই ধরনের ঠাসাঠাসি পূর্ণ দালালগুলো হয়েছে, ওনাদের অনুমতি নিয়ে হয়েছে। যদিও গণপূর্ত বিভাগের আইনই আছে যে অন্তত 3 ফুট জায়গা খালি রাখতে হবে কমপক্ষে, কিন্তু 1 ফুট জায়গাও খালি নেই। এইভাবে কক্সবাজারের ড্রেনের উপর বাড়ি, তার উপর পাহাড় কাটার পরে ফলে আমাদের যে পলিমাটিগুলো আসছে এখানে, এটাতে ড্রেনগুলো ভরে যাচ্ছে। আর বিশেষ করে আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, গত রৌদ্রের সময় আমাদের ড্রেনগুলো সব পরিষ্কার করা হলো, পরিষ্কার করে ময়লাগুলো ড্রেনের পাশে রাখা হলো, রাস্তার পাশে। এবং আবার বৃষ্টিতে সেই ময়লা আবার নিজ গুণে সেখানে ড্রেনের উপর পরে আবার ভরে গেল। এটা মানুষের তৈরি একটা ভয়াবহ নিষ্ঠুরতা আমাদের পৌরবাসীর জন্য। হ্যাঁ, এটা আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা এই পৌরসভায় আমরা জন্মগ্রহণ করেছি, আমরা বসবাস করছি। দৈনিক কক্সবাজার। সরকারি 2 কলেজে আবাসন সংকট, শোক ও শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি। দৈনিক সৈকত। বাংলাদেশ এখন রোহিঙ্গাদের নিরাপদে বিদেশ যাওয়ার রুট। জাতির জনককে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পর্যটন জেলাবাসী। সাংবাদিক পরিচয়ে ইয়াবা ব্যবসায়ী আটক। জেলা জুড়ে জাতীয় শোক দিবস পালন। আমাদের কক্সবাজার শহরের উত্তরণ গৃহায়ন সমবায় সমিতির ভিআইপি সদস্য যারা। অপরাধীদের নিরাপদ আস্তানা হোটেল মোটেল জোন। দৈনিক আপন কণ্ঠ। অধিকাংশ হোটেলে সিসি ক্যামেরা না থাকায় সন্ত্রাসী অপহরণকারীদের নিরাপদ আস্তানা এখন হোটেল মোটেল জোন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাংলা গড়ার। কক্সবাজার পৌরসভা থেকে বিভিন্ন প্রকল্পের ফাইল খায়। আচ্ছা, এই যে সিসি ক্যামেরা না থাকার কারণে সন্ত্রাস অপহরণকারীদের নিরাপদ আস্তানা হয়ে দাঁড়িয়েছে আমাদের কক্সবাজার যে হোটেল মোটেল জোন। এই যে সিসি ক্যামেরা দেওয়ার জন্য তো এক ধরনের নির্দেশনা একটা ছিল না, হোটেল থেকে তো হয়েছে বলে আমার মনে হয় না। এটা তো রাস্তাঘাট থেকে হচ্ছে, যেমন ওদিকে চালাতে রাস্তা থেকে ওখানে সিসি ক্যামেরা কোথায় বসে, সিসি ক্যামেরা দিয়ে তো চোর ডাকাত বন্ধ করতে, তাহলে ঢাকা শহরে তো রাস্তায় সিসি ক্যামেরা বসালে এখানে চোর ডাকাত প্রতিনিয়ত যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এসব জানে। ওনারা ইচ্ছা করলে কয়েকজন এখানে, বেশি না, 50-60 জনের একটা বিভিন্ন গ্রুপ চক্র, এখানে চক্র, এরা কাজ করতেছে। এবং
প্রতিনিয়ত ওরা আইনশৃঙ্খলা বাহিনীর কে বসে আনছে বলে মানুষ বলছেন। আমরা মনে করি যে এটা সিসি ক্যামেরা দিয়ে ঠেকানো আগার করে আমরা কক্সবাজার পৌরসভাটা পুরা সিসি ক্যামেরা দিলাম। আমার পুলিশ বাহিনী তাদেরকে ফুলের মালা দিল, হ্যাঁ, অথবা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বড় বড় নেতৃবৃন্দ যারা আছেন তারা কারাগার থেকে ফুলের মালা দিয়ে তাদের বরণ করলো। তাহলে ক্যামেরা দিয়ে কি কোনোদিন চোর ডাকাত সম্ভব? দৈনিক রূপসী গ্রাম, দেশের 14 জঙ্গি সংগঠন সক্রিয়, চলমান সংগ্রামে জয়ী হওয়ার প্রত্যেক শোক দিবস পালিত জেলাব্যাপী। টেকনাফে 15,000 ইয়াবাসহ সাংবাদিক ও যুবদল কর্মী গ্রেফতার। দৈনিক ইনানি, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান বিমুখ ছাত্র নেতারা, জেলায় ধান্দা ও লেজুর ভিত্তিতে ব্যস্ত ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের কর্মীরা। দৈনিক হিমছড়ি, যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিখ দিবস পালিত, উপকূলে 3 নম্বর সতর্কতা, পাহাড় ধসের আশঙ্কা। আজকের কক্সবাজার, নতুন কৌশলে মালয়েশিয়ায় পাচারকারীরা, টেকনাফে বস্তা অপহরণ চলছে, জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত। টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে টেকনাফের 12 গ্রাম প্লাবিত। আচ্ছা, আমরা যে বিষয়টা এখানে দেখতে পাচ্ছি, জঙ্গি সংগঠনের কথা বলা হচ্ছে। দেশের 14টি জঙ্গি সংগঠন এখন সক্রিয় হয়ে উঠেছে। আমাদের জঙ্গি তত্ত্বের মধ্যখানে সরকারের, বিশেষ করে এই সরকারের বিগত মেয়াদে খুবই কঠোর অবস্থান ছিল। তারা কি আবার নতুন করে উজ্জীবিত হচ্ছে বলে কি মনে করছেন, বা সংগঠিত হচ্ছে বলে কি মনে করছেন? জঙ্গি সংগঠন থেকে অন্য একটা পত্রিকায় কিছু ব্যাংকেও দায়ী করা হয়েছে, জরিমানা করা হয়েছে এই ব্যাপারে, অর্থায়নের ব্যাপারে। জঙ্গি অর্থায়নের জন্য জরিমানা করা হয়েছিল। উইকিলিক্সের একটা বন্ধ ছিল, ওনাদের একটা রিপোর্ট, এটা আমাদের বাংলাদেশের কারণে উইকিলিক্স এটা বিভিন্ন অবস্থান থেকে সেটা ওনারা প্রচার করেছেন। জঙ্গি সংগঠনের নিউজটা আমরা বাঁকখালীতে প্রায় 4-5 দিন আগে আমরা দিয়েছিলাম, রূপসী গ্রামে এটা দিয়েছেন। আমরা মনে করি যে সরকার কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রাম থেকে জঙ্গি সংগঠনের ট্রেনিং নিচ্ছে, এরকম কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সরকার এই ব্যাপারে তেমন কোনো এখন সেভাবে সক্রিয় আছে বলে মনে হয় না, কারণ আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারছে না। কারণ রাজনৈতিক যে প্রেশার গ্রুপগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে, সেভাবে বিভিন্ন পত্রিকায় এভাবে লেখা হচ্ছে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারছে। ওনারা কাউকে ধরলে যখন সেটা বিচার বিভাগকে দেওয়া হয়, বিচার বিভাগ থেকে যখন ঠিকভাবে সাক্ষী পাওয়া না যায়, তাহলে ওরা জামিনে বেরিয়ে আসে এবং ঢুকেন সন্ত্রাসী হিসেবে, বেরিয়ে আসেন জননেতা হিসেবে। হ্যাঁ, ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়। এইভাবে জঙ্গি হলেও আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে কাজ করতে পারত, তাহলে হয়তো এই ধরনের আরো তৎপরতা কমে আসতো। তো ধন্যবাদ জনাব ফজলুল কাদের আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দিদার চৌধুরী, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ ভয়েস মেরিনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভয়েস মেরিনার যে কোনো অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।